বিসমিল্লাহির রহমানির রহিম। খুলনা সকল পর্যায়ের নির্যাতিত নেতাকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দীর্ঘ 16 বছর পর খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই সম্মেলনে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন 16 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, 16 কোটি মানুষ যার অপেক্ষায় তাকিয়ে আছে আগামী সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে। 16 কোটি মানুষকে যিনি একত্রিত করে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজ আমাদের মাঝে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আমাদের মাঝে উপস্থিত আছেন 90-এর গণ অভ্যুত্থানের বীর সেপাসালার ডাকসু সাবেক ভিপি, সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, বিশ্ববিদ্যালয় জীবনে যার হাত ধরে আমরা ছাত্রদল করেছি, আন্দোলন করেছি, লড়াই করতে শিখেছি, আমাদের সেই সকলেরই প্রাণপ্রিয় নেতা, সারা বাংলাদেশের জনগণের প্রাণপ্রিয় নেতা জনাব আমানুল্লাহ আমান আজকে আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। আমরা খুলনা মহানগরীর প্রত্যেকটি নেতাকর্মী হাততালি দিয়ে করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাই। আমাদের মাঝে উপস্থিত আছেন দীর্ঘ 17 বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন দুঃসময়ে মামলা মোকদ্দমায় আইনি সহায়তা দিয়ে যিনি আমাদেরকে সাহস জুগিয়েছেন, রাজপথে থাকার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, খুলনার তৃণমূলের নেতাকর্মীদের প্রাণপুরুষ বাবু গয়েশ্বরচন্দ্র রায়, আমরা তাকেও হাততালি দিয়ে করতালির মাধ্যমে স্বাগত জানাচ্ছি। নিতাই রায় চৌধুরী, দুঃখিত, বাবু নিতাই রায় চৌধুরীকে হাততালির মাধ্যমে করতালি দিয়ে স্বাগত জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের মাঝে আর একজন নির্যাতিত নেতা উপস্থিত হয়েছেন, যিনি শেখ হাসিনা নির্যাতনে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, সারা বাংলাদেশে যাকে কোকিলকণ্ঠী হিসেবে পরিচিত, আমাদের সকলেরই প্রাণপ্রিয় নেত্রী, বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জননেত্রী জনাব বেবি নাজনীনকে হাততালির মাধ্যমে স্বাগত জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন দক্ষিণ বাংলার কৃতি সন্তান, যার সুদক্ষ নেতৃত্বে খুলনা বিভাগকে সুসংগঠিত করা হয়েছে এবং যিনি প্রতিটা মুহূর্তেই প্রতিটা ডাকে নেতাকর্মীর পাশে চলে যান, আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা, আমাদের সাবেক মন্ত্রী
জনাব তরিকুল ইসলাম সাহেবের যোগ্য উত্তরসূরি বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ্র ইসলাম অমিতকে হাততালির মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে আহ্বান জানাচ্ছি। অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আরেক কেন্দ্রীয় নেতা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব শামীমুর রহমান শামীম, এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তিনি ঝুঁকে দুঃখে প্রতিটি কর্মকাণ্ডে আমাদের এই খুলনার তৃণমূলের পর্যায় থেকে মহানগরী পর্যন্ত প্রতিটি কর্মকাণ্ডে সক্রিয় থেকে বিএনপিকে শক্তিশালী করার কাজে নিজেকে উৎসর্গ করেছেন আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জনাব বাবু জয়ন্ত কুমার কুণ্ডুকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যশোর জেলা বিএনপির নির্বাচিত সভাপতি জনাব সাবিরুল হক সাবু ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি। নড়াইল জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব মনিরুল ইসলাম মনিরুলকে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সাবেক সংসদ সদস্য, আমাদের খুলনা অঞ্চলের জনপ্রিয় নেত্রী, মহিলা দলের অন্যতম নেত্রী জনাব সৈয়দা নার্গিস আলী। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাতক্ষীরার কৃতি সন্তান জনাব কাজী আলাউদ্দিন সাহেব। উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক, খুলনা জেলার কৃতি সন্তান জননেতা জনাব আমিরুল ইসলাম কাগজি সাহেব। আমার সামনে উপবিষ্ট আছেন খুলনা মহানগরীর 5 থানা থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ থানার সকল পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং সকল সদস্যবৃন্দ, এবং আমার সামনে উপবিষ্ট আমাদের খুলনা মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের, জেলা পর্যায়ের অতিথিবৃন্দ, আইনজীবী বৃন্দ, সাংবাদিক বৃন্দ, এবং সর্বশেষে যাদের নাম আমি বিশেষ করে না বললেই নয়, যারা বিগত 17 বছরে ফ্যাসিস্ট হাসিনার নির্মম নির্যাতন, নিপীড়ন, মামলা মোকদ্দমা, জেল জুলুম, হুলিয়া নিয়েও খুলনা মহানগর বিএনপিকে শক্তিশালী করেছেন, দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করেছেন। আমার সামনে উপবিষ্ট সেই সকল তৃণমূলের নেতা কর্মীরা, ভাই বোনের, আসসালামু আলাইকুম। সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্য দিবেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি 2-1টি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। (2021) সালের 9 ডিসেম্বর খুলনা মহানগরী মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে জননেতা জনাব অ্যাডভোকেট শফিকুল আলম মনার নেতৃত্বে 3 সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে 2022 সালের 1 মার্চ 71 সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সূচনা লাগলেই এই কমিটি চ্যালেঞ্জের মুখে পতিত হয়। দলের ভিতরে এবং দলের বাইরে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জকে মোকাবেলা করে এই কমিটির যাত্রা শুরু করতে হয়েছে। বন্ধুরা আমার, আপনারা জানেন এই দক্ষিণবঙ্গ
ছিল শেখ পরিবারের রাম রাজত্ব, আর এই রাম রাজত্বের রাজধানী ছিল খুলনা মহানগরী, খুলনা শহর। এই শহরে বসেই শেখ হাসিনা পেতাত্তা বাহিনী একের পর এক আমাদের উপর নির্যাতন চালিয়েছে, একের পর এক হামলা চালিয়েছে। অসংখ্য নেতাকর্মীকে বিনা দোষে কারাগারে পাঠিয়েছে, অনেক ভাই বোনকে বাড়ি ছাড়া করেছেন, অনেককে তাদের ব্যবসা বাণিজ্য থেকে উৎখাত করা হয়েছে। সর্বশান্ত হয়েছেন অসংখ্য নেতাকর্মী। কারাবরণ ছিল নিত্যদিনের ঘটনা। প্রতিদিন আমাদেরকে ওই কোর্টের বারান্দায় ঘুরতে হতো। এই রকম একটি পরিস্থিতিতে এই মহানগর কমিটির যাত্রা শুরু করে। একটি মতো সম্বল ছিল আমাদের তৃণমূলের নেতাকর্মীদের অদম্য মনোবল এবং সাহস, এবং দেশ নায়ক তারেক রহমানের প্রতি অবিচল আস্থা নিয়েই আমরা পথ চলা শুরু করেছিলাম। সেই পথ চলতে চলতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা আজ মহানগর বিএনপির এই সম্মেলন সম্পন্ন করতে যাচ্ছি। বন্ধুরা আমার, আপনারা জানেন প্রথমেই 31টি ওয়ার্ডে প্রায় 50,000 কর্মী সংগ্রহের জন্য আমরা সদস্য ফর্ম বিতরণ করেছিলাম। ব্যাপারটা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। তারপরেও তৃণমূলের নেতা কর্মীদের সাহসের মাধ্যমে, অদম্য মনোবলের মাধ্যমে আমরা সেই কাজটি সুসম্পন্ন করতে সক্ষম হয়েছিলাম। এরপর 31টি ওয়ার্ড এবং থানা কমিটি গঠন নিয়ে আমাদের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়। বাংলাদেশের মধ্যে আমার মনে হয় একমাত্র খুলনা মহানগরীতেই 2 বার কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠিত হয়েছে। একটি কমিটি আহ্বায়ক কমিটি হয়েছে, আরেকটি কমিটি কাউন্সিলের মাধ্যমে, সম্মেলনের মাধ্যমে আমাদের ওয়ার্ড কমিটি এবং থানা কমিটি গঠিত হয়েছে। বন্ধুরা আমার, আমরা চেষ্টা করেছি স্বচ্ছতার ভিত্তিতে প্রতিটি কর্মকাণ্ড সুসম্পন্ন করতে। আমরা হয়তোবা পারি নাই, অনেক গাফিলতি ছিল হয়তোবা। আমরা সকলের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। দীর্ঘদিনের জঞ্জাল ছড়িয়ে ফ্যাসিস্ট হাসিনাকে মোকাবেলা করে সুন্দরভাবে সম্মেলন করা অত্যন্ত দুরূহ কাজ। তারপরেও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি এবং চেষ্টার শেষ পর্যায়ে আমরা এসে উপনীত হয়েছি। কিন্তু আমার প্রশ্ন, আজকের সম্মেলনে আমাদের নেতৃত্ব নির্বাচন হবে, এটাই কি আমাদের শেষ? এখানেই কি আমরা শেষ করে দেব? আমরা বলবো না, এখান থেকেই আমাদের পরবর্তী কার্যক্রম শুরু হবে। বিগত 17 বছরে ফ্যাসিস্ট হাসিনার নির্মম নির্যাতনকে সহ্য করে আমরা যে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে শপথ গ্রহণ করে রাজপথে নেমেছিলাম, সেই আন্দোলন এখনো সমাপ্ত হয়নি। বন্ধুরা আমার, আমরা দলকে সুসংগঠিত করেছি এবং এই সুসংগঠনের মাধ্যমেই আমাদের সেই অসম্পন্ন কাজ আমরা সুসম্পন্ন করব। আমাদের আন্দোলনের একটি পার্ট আমরা শেষ করতে পেরেছি। 5 জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনাকে আমরা পদত্যাগ করাতে বাধ্য করেছি এবং দেশ থেকে পালাতে যেতে বাধ্য করেছি। বন্ধুরা আমার, এটার মাধ্যমে আমাদের যে লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা, ভোটের অধিকার প্রতিষ্ঠা, তার একটি পার্ট আমরা সম্পন্ন করতে পেরেছি। আর একটি পার্ট এখনো বাকি আছে, সেটি হচ্ছে জনগণের ভোট জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। সে কাজটা এখন আমরা শেষ করতে পারিনি। বন্ধুরা আমার, আজকে সম্মেলনের মাধ্যমে আমাদেরকে শপথ নিতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমরা জনগণের ভোট জনগণের কাছে ফিরে দিতে না বলবো, ততক্ষণ আমরা রাজপথ থেকে কেউ ঘরে ফিরে যাব না। বন্ধুরা আমার, এটাই হবে আমাদের সম্মেলনের আজ প্রধান অঙ্গীকার। সেই লক্ষ্যকে নিয়ে আমাদের দ্বিতীয় ধাপের আন্দোলন শুরু হবে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, আমরা প্রথম থেকে এই সরকারকে সহায়তা দিয়ে যাচ্ছি, সমর্থন করে যাচ্ছি। আমরা চাই অনতি বিলম্বে ভোটের রোডম্যাপ ঘোষণা করা হোক, ভোটের তারিখ ঘোষণা করা হোক। কারণ জনগণ
17 বছর যাবৎ ভোট দিতে পারে না। অধীর আগ্রহে বসে আছে, তার সেই প্যানের ভোটটি তার প্যানের ব্যক্তিকে দিতে হবে, যে তাকে আগামী দিনে পথ দেখাবে, সাহায্য করবে, শান্তিতে বাংলাদেশে ঘুমোতে দিতে পারবে এবং তার ভোটের মাধ্যমেই একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, এই আকাঙ্ক্ষা নিয়েই জনগণ 17 বছর ধরে অপেক্ষা করে আছে এবং আমাদের সেই আন্দোলনও সেই জনগণের ভোট জনগণের কাছে ফিরে দেওয়ার অঙ্গীকার। সুতরাং সেই অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। একটি কথা খেয়াল রাখবেন, এই ভোটকে প্রলম্বিত করার জন্য সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্ট হাসিনার কিছু বাহিনী এবং চক্রান্ত বাহিনী সংস্কারের নামে দীর্ঘায়িত করতে চায়। সংস্কারের নামে জনগণের অধিকার থেকে জনগণকে বিচ্ছিন্ন করা যাবে না, বঞ্চিত করা যাবে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার চলবে, কিন্তু অনতিবিলম্বে জনগণের আমানত, সে জনগণের ভোট ফিরিয়ে দিতে হবে। তৃণমূলের জনগণ সংস্কার বুঝে না, তৃণমূলের জনগণ বুঝে কিভাবে তার পেটের ভাত অন্ন জুটবে। তৃণমূলের জনগণ চায় কিভাবে তাদের কর্মসংস্থান হবে। তৃণমূলের জনগণ সংস্কার বুঝে না, তৃণমূলের জনগণ বুঝে কিভাবে সন্তানের লেখাপড়া নিশ্চিত হবে। তৃণমূলের জনগণ সংস্কার বুঝে না, তৃণমূলের জনগণ বুঝে কিভাবে তার স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে, কিভাবে তার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আপনারা সংস্কারের কথা বলেন, সংস্কার আমাদের নেতা 5ই আগস্টের আগেই দিয়েছিলেন। সংস্কার আমাদের নেতা 2 বছর আগে দিয়েছিলেন 21 দফার কর্মসূচি, রাষ্ট্র সংস্কারের কর্মসূচি। 5 তারিখের আগে কেউ কি জানতেন ফ্যাসিস্ট হাসিনার পতন হবে? কেউ জানতেন না। কিন্তু আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান এদেশকে ভালোবাসেন, এদেশকে গঠন করতে চান বলেই 5 তারিখের আগেই তিনি দেশ গঠনের সংস্কার দিয়েছিলেন, দেশ গঠনের 31 দফা দিয়েছিলেন। কিভাবে এই ভঙ্গুর, কিভাবে এই ব্যর্থ বাংলাদেশকে নতুন করে সাজিয়ে জনগণের উপযোগী একটি বাংলাদেশ গঠন করা যায়। সুতরাং সংস্কার নিয়ে যারা বড় বড় কথা বলেন তাদেরকে বুঝতে হবে, বিএনপি সংস্কারের প্রধান ব্যক্তি, বিএনপি দেশকে ভালোবাসে বিধায় বিএনপি প্রথম সংস্কার রূপরেখা দিয়েছে। সুতরাং সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার চলবে, ভোট দিতে হবে। জনসংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন দেশে যখনই কোনো ক্রান্তিকাল এসেছে, দুঃসময় এসেছে, যখনই জনগণের পাশে বিএনপি এসে দাঁড়িয়েছে এবং বিএনপি নেতা, বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জনগণের কাতারে এসে দাঁড়িয়েছেন, জনগণকে উদ্ধার করেছেন। আপনারা দেখেছেন 1971 সালে যখন চরম দুঃসময়, স্বাধীনতা প্রশ্নে একটি দল স্বাধীনতাকে বয়কট করেছে, স্বাধীনতা চান না। আর একটি দল পাকিস্তানে প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনিও স্বাধীনতা চাননি। স্বাধীনতা চেয়েছিলেন কে? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার ঘোষণার মাধ্যমে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং নিজে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। বন্ধুরা আমার, সেখান থেকে যাত্রা শুরু। এরপর আবার যখন গণতন্ত্র বিপন্ন হয়েছে, গণতন্ত্র যখন লুণ্ঠিত হয়েছে, মানুষের কথা বলার অধিকার যখন কেড়ে নিয়ে হয়েছে, বাকশাল গঠন হয়েছে, তখনও জনগণের স্বার্থে 7 নভেম্বর বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। বন্ধুরা আমার, তখনও বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন, জনগণের কারণে সে জনগণের সমস্যার সমাধান করেছিলেন। বন্ধুরা আমার, এখানেই শেষ নয়, আবারও গণতন্ত্র চিন্তা হয়েছিল। ফ্যাসিস্ট স্বৈরাচার এরশাদ আমাদের গণতন্ত্র লুণ্ঠন করে নিয়েছিল। তখনও আবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের কাতারে নেমে এসেছিলেন। তিনি গণতন্ত্র উদ্ধারের জন্য ডাক দিয়েছিলেন, সেই ডাকে জনগণ সাড়া দিয়েছিলেন এবং তখনই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলনের ডাক দিয়েছিলেন,
সে আন্দোলনে সমস্ত লোকজন ঝাঁপিয়ে পড়েছিল। এরশাদের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না, এই স্লোগানকে বুকে ধারণ করে সারা বাংলাদেশের জনগণ যখন উত্তাল উত্তপ্ত হয়ে উঠেছিল, তখন আমাদের নেত্রী ঘোষণা করেছিলেন এবারের সংগ্রাম গণতন্ত্র ফিরে দেওয়ার সংগ্রাম। এবং আরেক নেত্রী ঘোষণা করেছিলেন এই সংগ্রাম থেকে যে ঘরে ফিরে যাবে সে হবে জাতীয় বেঈমান। সেই নেত্রী কে ছিলেন? শেখ হাসিনা। সেই নেত্রী জনগণের সাথে বেঈমানি করে ওই এরশাদের নির্বাচনে চলে গিয়েছিলেন। আর একজনও গিয়েছিলেন, আর একটি দলও সাথে গিয়েছিলেন। ৭১ যে দলটি স্বাধীনতা চায়নি শেখ মুজিবের সাথে, সেই দলটি তখনও শেখ হাসিনার সাথে ওই এরশাদে পাতানো নির্বাচনে গিয়েছিলেন। কিন্তু জনগণের নেত্রী জনগণের পাশে থেকে আন্দোলন করে বিজয় ছিনিয়ে এনেছিলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বন্ধুরা আমার, আবারও ক্রান্তিকাল এসেছে, আবারও দুঃসময় এসেছে। আজকে বাংলাদেশের মানুষ একটি অসহায় অবস্থার মধ্যে রয়েছে। বন্ধুরা আমার, বুঝতে পারছে না আগামী দিনে ভবিষ্যৎ কি, বুঝতে পারছে না আগামী দিনে তাদের গন্তব্যস্থল কি, আগামী দিনে বাংলাদেশ কোথায় যেয়ে দাঁড়াবে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বারবার আহ্বান জানাচ্ছেন অনতিবিলম্বে ভোট দিন, আমরা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করি। গণতান্ত্রিক সরকারই পারে এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতে, গণতান্ত্রিক সরকারই পারে এদেশকে সুস্থ স্বাভাবিকভাবে একটি বসবাসী উপযোগী বাংলাদেশ গড়ে তুলতে। কিন্তু আমরা দেখছি এই ফ্যাসিস্ট হাসিনার দোসর এবং একটি কুচক্রী মহল এই ভোটকে প্রলম্বিত করার চেষ্টা করছেন। আমরা বলতে চাই, অতীতে যেভাবে আমাদের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান দেশের জনগণের পাশে এসেছিলেন, যেভাবে আবশের নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের পাশে এসে জনগণকে উদ্ধার করেছিলেন, তেমনি এই দুঃসময় আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান আমাদের পাশে থেকে আমাদেরকে উদ্ধার করবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, সে আস্থা বিশ্বাস আমাদের আছে। এখনো ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে যদি থাকতে পারি, অবশ্যই অবশ্যই গণতন্ত্রের যে কাঙ্ক্ষিত ভোট, সে ভোটকে আমরা ফিরে দিতে পারবো অবশ্যই। বন্ধুরা আমার, সকল লক্ষ্য নিয়েই আমাদের ৩১ দফার কর্মসূচি চলছে এবং ৩১ দফার মাধ্যমেই আমাদের আগামী দিনে সুন্দর বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো। সংগ্রামী বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু দু একটি কথা বলবো। আমি যেহেতু তৃণমূলের নেতাদের সাথে উঠা বসা করি, আমার এলাকা তৃণমূলের নেতা কর্মীরা আমাকে বলতে বলেছে যে আপনি আমাদের কথা যাই বলবেন, আমরা বিশ্বাস করি খুলনার মাটি তারেক জিয়ার ঘাঁটি, খুলনার মাটি তারেক জিয়ার ঘাঁটি। সুতরাং আপনাদের নেতা তারেক রহমান সাহেবকে বলবেন আগামী দিনে খুলনাকে আমরা আধুনিক খুলনা নগরী হিসেবে দেখতে চাই, এই ডেড সিটিকে পুনর্জীবিত করতে চাই। এই কথাগুলো আমরা বলবেন। আর বলবেন খুলনায় যে 26টি জুট মিল বন্ধ অবস্থায় আছেন, সেই 26টি জুট মিল আধুনিকায়নের মাধ্যমে চালু করতে হবে। আমাদের খালিশপুর, খানজাহানআলী, দৌলতপুরের অঞ্চলের মানুষজন আমাকে বলতে বলেছে যে এই অঞ্চলের প্রায় 4 লাখের লোক বেশি বসবাস করে, একটি আধুনিক হাসপাতাল তারা চায়। সেই কথা আমাকে বলতে বলেছে। আমার জনগণ বলতে বলেছে সদর হাসপাতাল এবং 250 বেডের উন্নয়নের জন্য জরুরি পদক্ষেপ নিতে হবে, সে কথা বলতে বলেছে। বলতে বলেছে মংলা বন্দরের উন্নয়ন ঘটিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে, খুলনাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে হবে। বন্ধুরা আমার, আমার এলাকার বাসীরা আমাকে বলেছে মৃত খুলনা নগরীকে কিভাবে প্রাণচাঞ্চল্য আধুনিক খুলনা নগরীতে, আধুনিক শিল্প নগরীতে পরিণত করা যায়, সে ব্যাপারে আমাদের নেতাকে উদ্যোগ নিতে বলেছে। এই কথাগুলো আমার তৃণমূলের নেতাদের কথা, তৃণমূলের জনগণের কথা আমি আপনাদের মাধ্যমে আমার প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের কাছে আপনারা পৌঁছে দিবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকবেন। আর একটি কথা আমি যেটা বলতে ভুলে গেছি, যাদের নেতৃত্বে এই সম্মেলন সুসম্পন্ন হতে চলেছেন, যাদের নেতৃত্বে খুলনা মহানগরী সুসংগঠিত, আপ্রাণ চেষ্টা করে খুলনা মহানগরীকে
আজ শক্তিশালী পর্যায়ে নিয়ে গেছেন। সারা বাংলাদেশের মধ্যে খুলনা মহানগরীকে একটি মডেল হিসেবে স্থাপন করেছেন সেই দুই নেতা। আমাদের আজকে সভার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মানা ভাই এবং সদস্য সচিব শফিকুল আলম তুহিলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের নেতৃত্বে খুলনা মহানগরী আজ অত্যন্ত শক্তিশালী এবং সুসংগঠিত অবস্থায় আছে। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ইনশাল্লাহ সুখে দেখে পাশে পাবেন এই আশা ভরসা রেখে বিদায় নিচ্ছি। আজকের এই সম্মেলন সফল হোক, সুন্দর হোক, সার্থক হোক এবং দ্বিতীয় অধিবেশন কাউন্সিলও সুন্দরভাবে সুসম্পন্ন হবে এই আশা প্রত্যাশা ব্যক্ত করি। আপনারা আপনাদের সুন্দর মতামতের মাধ্যমে আগামী দিনে নেতা নির্বাচন করবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমরক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক খুলনার আশাকাঙ্ক্ষার প্রতীক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ, ধন্যবাদ, সকলকে ধন্যবাদ।